তোমাদের প্রায় দেখিয়ে থাকি যে ঘরে আমি কিভাবে গরম মশলা বানাই। এই দেখো, শুধু এলাচ আর তার সাথে দিয়েছি দারচিনি আর দু একটা লবঙ্গ, লবঙ্গটা না দিলেও চলে। এবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই ওটা বেশ কিছু দিনের জন্য রেডি হয়ে যায়। তো সকল বন্ধুকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো রান্না কিছুটা বসিয়ে নিয়ে আবার এসেছি চুলে। তো আজকে শ্যাম্পু করেছি, সানডে বলে কথা, সানডে করে অবশ্যই আমি শ্যাম্পু করবই, সানডে আর ওয়েডনেসডে, উইকে 2 দিন শ্যাম্পু অবশ্যই করি। তার মধ্যে একদিন মাথায় মেথি তেলটা দিই। মাঝখানে বিভিন্ন কারণে আয়ুষ্মানের শরীর খারাপ গেল, নিজেরও দেখো একটা মানসিক ধকল যখন যায় না চূড়ান্ত, সেই ধকল কাটাতে গেলে নিজের শরীরের ওপরে ভীষণ এফেক্ট পড়ে। আর আমার তো কি বলবো, আমার নিজেরই দোষেই আমি নিজে বেশি চাপ নিয়ে ফেলি, যার ফলে কি আমার কিন্তু শরীরটা অত্যাধিক দুর্বল ফিল হয়। আর সেই কারণে মাঝখানে 1 সপ্তাহ মতন গ্যাপ গেছিলো, আবার আজকে করেছি, চুলটা খুব ভালো হয়ে যায়। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ আছি। আজকে তো রবিবার, আর রবিবার একটু দেরি হয়ে যায়। স্নান করে নিয়েছি আমি, তখন কটা বাজে, তখন একটার সময় স্নান করেছি। ওই যে এডিটিংয়ে আমার একটু দেরি হয়ে গেছে। আর মাম্মাম আজকে চলে গেল, এসছিল পরশু দিন, 1 সেকেন্ড আরও, তাও রাতের দিকে এসছিল পরশু অফিস করে, কালকেও ওর অফিস ছিল। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, মানে দুপুরবেলা বেরিয়ে গেছে। আর ওর হাজব্যান্ড, ওরা সানডে করে বেরোয়। অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড মাসে একবার করে ওকে বাইরে যেতে হয় কাজের সূত্রে। তো সেই সময় ও এসে, মাম্মাম এসে 2 দিন থাকে। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাস্তা, ইটালিয়ান চিজ পাস্তা। ওকেও একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তখন সকালবেলার আমি ভিডিও ক্যামেরা অনই করিনি। এখন হাতটা ব্যথাটা কমেছে, হাতটাকে একটু রেস্ট দেওয়ার জন্য ক্যামেরাটা কম হোল্ড করছি। সবসময় তো ট্রাইপড নিয়ে কথা বলা যায় না। আর আজকে রান্না হয়েছে, এখন প্রেশারটা সবে এখনও রিলিজ হয়নি পুরোটা, এখন হয়ে গেছে। দাঁড়াও, এই দেখো, এই হচ্ছে মাটন। আর ওই যে এলাচের খোসাগুলো দেখছো, এলাচটা ওই গরম মশলাটা বাটলাম না, ওর মধ্যে যে এলাচগুলো ছিল ওপর দিয়ে দিয়েছি, কারণ ওগুলো ফেলাই যায়। তো ভাবলাম অল্প করে গরম মশলা দিয়েছি আর এলাচগুলো ওপর দিয়ে, ওই খোসাগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। আর এখানে করেছি উচ্ছে কুমড়ো ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে স্যালাড। আশিস এই জাস্ট ঢুকলো, ও এখন পুজো করছে। পুজো দেয়, সবসময় দেয় না, এই যেমন আজকেই দেরি হয়ে গেছে তাই বলছে তুমি পুজো দিতে পারো না। আর আমি দিতে পারলে কি তোমায় বলতাম, ভুলে গেছে। যাই হোক, বলছে ছেলেকে দিয়ে দিতে পারতে। ওই জন্য কাউকে আমার না সত্যি বলতে পুজো বলতে ইচ্ছে করে না। আইদার মানুষ স্বইচ্ছায় পুজো করুক, না হলে কাউকে বলে দেখিয়ে সত্যি বলতে হয় না। এতে নিজের মধ্যে আরও পাপ বলতে জাগে, বুঝলাম। যদি শোনে রেগে যায় কথাগুলো, বলছে নিজেরই খারাপ লাগা থেকেই কথাগুলো বেরোচ্ছে। তো কি আর, আমি ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখেছিলাম গতকাল। এখন চলো ভাত বার। তো ঝটপট খেতে দেবো, কারণ আয়ুষ্মানের হচ্ছে মানডে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, ফার্স্ট টার্ম স্টার্ট হচ্ছে। তো অঙ্ক করতে বসবে, প্লাস ওর 4টে থেকে আজকের পড়াও ছিল। স্যার ওদের পড়াবে, ম্যাথস করাবে, তো সেই জন্য। আর এটা হচ্ছে সেই যে 2 কেজি করে আমি দেরাদুন রাইসটা আনিয়ে রাখি, বিরিয়ানি বা মানুষজন এলে তাদেরকে হয়তো একটু ভালো চালের যে ভাতটা করার জন্য, সেটা আমি 2 কেজি করে আনাই। যেদিন মাটন করি না, মাসে একবার হয়তো মাটন করি আমি, তো তখন আমি এই চালটাই করি। আর তার সাথে তো উচ্ছে কুমড়ো ভাজাই থাকে। মাটন হলে কি বলো তো, আলাদা করে আর বেশি কিছু পদ করতে হয় না। মাটন বলো চিকেন বলো, এই হলে আর আলাদা করে বেশি পদ করতে হয় না। মাটন হলে তো আমার ঘরে ডালও করতে হয় না, আয়ুষ্মান ডাল খেতে চায় না, ও শুকনোভাবে খায়। ওই জন্য উচ্ছেটা পাতে রাখি, যে একটা সবজি তো অন্তত খাওয়া হচ্ছে, উচ্ছে কুমড়ো বা আলু সব ভাজা বা সেদ্ধ। এটা হচ্ছে বেশ বিকেলের দিকে, ঠান্ডা হয়ে গেছে এই সময়, একদম নর্মাল হয়ে গেছে। কারণ আজকে রান্না করতে করতে আমার অনেকটা বেজে গেছিলো, প্রায় 2:30-এর সময় আমরা খেতে বসেছি, 2:30 পৌনে 3টে। রান্না দেখলে তো তখন প্রেশার রিলিজ করেছে সব। অত গরম মাটনটা তো ঠান্ডা হতেও সময় লেগেছে। তো সেই জন্য সেই বিকেলে ওঠার পর ওটাকে আমি ফ্রিজে ঢুকিয়েছি, কিছুটা ভাত ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে না চা বসিয়েছি আজকে, আমি আর আয়ুষ্মান একটু গুঁড়ো দুধেরই চা খাবো। তা আগে একটু জোয়ান খেয়ে নিলাম। আমার রান্নাঘরে জোয়ান মৌরি এগুলো সবসময় রেখে দিই। আমার একটু না স্বভাব আছে, ধরো একটু ইচ্ছে হলো মৌরি খাওয়া বা একটু মুখে জোয়ান দেওয়া। দেখবে আমি মৌরি দিয়ে একটা মুখশুদ্ধি বানাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করে রেখেছি। বেশ ভালো লাগে, ওটা একটা মুখের মধ্যে রিফ্রেশমেন্ট হয়। অন্য কিছু উল্টোপাল্টা সুপুরি বা ওই জাতীয় কিছু না খাওয়ার থেকে, বা পান জাতীয় কিছু না খাওয়ার থেকে আমার মনে হয় জোয়ানটাও জানো তো নাকি খুব বেশি খাওয়া ঠিক নয়।
लगे कि जैसे खूबसूरत घर, तू जो है साथ मेरे तो डगर, लगे कि जैसे खूबसूरत घर। है मची मची है हलचल हलचल हलचल, कैसे कटेगा पल हर पल हर पल, कैसे कटेगा इस पल में सिमटे उमर। रात कटे ना कभी हो। तुम्हारे लिए टी স্পেশালি আমি আনবো, আর কে আনবে, আর কি আছে আমাদের ঘরে, তো আর কেউ নেই। তুমি তো আর বিছানা থেকে নামবে না। মাথা ব্যথা করছে ছেলেটার খুব, পড়ে এসছে, একটা টেনশন কাজ করছে না, প্রচুর অঙ্ক টঙ্ক করে এসছে, স্ট্রেস ওদেরও আজকে। কেমন হয়েছে রে চাটা? আমার ছেলে যা করে দেবো, যেটাই করে দেবো, ও মা খুব ভালো হয়েছে, একদম মানে দরাজ মনে প্রশংসা করে। এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। আর কেউ করে না, কেউ না। ওর বাবাও খুব রেয়ার বলে যে ভালো হয়েছে, সামনে নিয়ে খাওয়া, বাবা চাদরে পড়বে। হ্যাঁ হ্যাঁ, কেন ভালো হয়নি? না বাবাই, লাগছে লিকুইড দুধ দিয়ে। আমাকে আমার এক বোন আছে সাথী বলে, ও আমাকে মেসেজে লিখেছিল যে দিদি তুমি জলের মধ্যে গুলে নিয়ে ফোটাবে, যেরমভাবে দুধ চা ফোটা, দেখবে একদম ওরকমই খেতে হবে। একদম ওরকমই হয়েছে। তবে চায়ের এইটাও চেঞ্জ করেছি, আমুলিয়াটাকে বাদ দিয়েছি। ওটাও আমাকে একজন বলেছে, তোমাদের আমি যে বন্ধু বলি না, এমনি বলি না, তোমরাও আমাকে অনেক কিছুতে সাহায্য করেছো, অনেক অনেক ব্যাপারে তোমরা আমাকে এমন এমন সাজেশন দিয়েছো যেগুলো একদম সাংসারিক সাজেশন, খুবই মিনিমাম যে জিনিসপত্র হয় আমাদের সংসারে, সেরকমই কিছু, যেগুলো সত্যিই আমার কাজে এসেছে। আবার আমিও যেগুলো জানি তোমাদেরকে কাজে মানে বলেছি, যেগুলো তোমাদের কাজে আসতে পারে। এই হচ্ছে একটা সূত্রে আমরা গাথা। আজকে একটা জিনিস দেখলাম ফেসবুকে, তো মানে একজন আমাকে আজ কমেন্টও করেছো, এক বন্ধু, অনেক দিন ধরে সে আমাকে মেসেজ করতো যে ও লাস্ট ফেসবুকে কাজ করছিল আর কি, ডেলি ব্লগ হিসেবে, কিন্তু ফেসবুকে এত নোংরামি শুরু হয়েছে, মানে কি বলবো, খারাপ, যে সেই উচ্চারণ করতেও খারাপ লাগে। তারাও মনে হয় অত অভদ্র হবে না, যেরকম অসভ্যতামি এনারা করছেন, এমনকি তাদের স্বামীরাও তার সঙ্গে যুক্ত। দেখলাম যে এক অ্যাডভোকেট দিদি, তার সাথে আমি যোগাযোগ করব বিশেষ কিছু কারণে, যে যদি আননেসেসারি কেউ আমার ওপর মিথ্যে অপবাদ কমেন্টে লেখে, বারবার লিখতে থাকে, তা আমারও তো একটা, সেটা ছাড়ো, ওটা পরে যখন করবো, সেটা পরে করবো। দেখলাম তিনি তার বিরুদ্ধে কেস করেছেন, সে দুজনের বিরুদ্ধে কেস করেছে। এইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। মানে এত খারাপ, এত জঘন্য, মানে কোনো ভাষাই ওদের জন্য আর কি অ্যাপ্রোপ্রিয়েট নয় যেটা বসানো যেতে পারে। এত নোংরা কন্টেন্ট ক্রিয়েট করছে, যা ইচ্ছা তাই, মানে ভাবছে কি যেটা দেখাবো, যেটা খুশি দেখাবো, সেটাই বোধহয় সেখান থেকে আমার পয়সা আসা নিয়ে কথা, যা ইচ্ছা করতে পারি। আরে বাবা, আমাদের এখনো দেশে আইন কানুন রয়েছে, আমাদের সমাজ রয়েছে, সংস্কার রয়েছে, সবকিছু আমাদের মাথায় নিয়ে তারপরে চলাফেরা করাটা উচিত, এবং সবকিছু পয়সা রোজগার করবে না কেন? তুমি এইসব করতে চাও, তুমি দরজা বন্ধ করে যা ইচ্ছা করো, তুমি এভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তো নোংরামি করতে পারো না। তো দেখলাম, আমি তো ভীষণ সাধুবাদ দিয়েছি যে না, আমি কমেন্টও করেছি ওখানে ওই দিদিকে যে আপনি খুব ভালো কাজ করেছেন, এটা এই স্টেপগুলো একমাত্র আপনারাই, আপনাদের সেই পাওয়ারটা আছে, আপনারা নিতে পারেন। তিনি অ্যাডভোকেট, তো আমারও বান্ধবী আছে অ্যাডভোকেট, আমার যদি সাজেশন নেওয়া হয় ওর কাছ থেকে নিতে পারি। কিন্তু যাদের মানে এই যে দেখলাম, একটা মনে সাহস এলো, দেখা যাক। আগে এইটা যেটা জানালাম সেটা হচ্ছে সত্যি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যা ইচ্ছা তাই করবো, পয়সা আসছে মানে আমার যথেচ্ছাচারভাবে আমি ব্যবহার করবো, সেটা করা কখনোই যায় না। সোশ্যাল মানে তুমি সমাজের একটা অংশ,
অসামাজিক কোনো কিছুই তুমি করতে পারো না, তোমার কোনো রাইটস নেই। আমি ভিডিও ক্রিয়েটার, সে আমি ক্রিয়েটার হই বা দর্শক হই, আমার কোনো রাইটসই নেই অসামাজিক কোনো কিছু করার, যেটাতে আর একজনের কোনো কিছুতে হার্ম হতে পারে, তার মনেও আঘাত লাগতে পারে, তার মান সম্মানে আঘাত লাগতে পারে, অনেক কিছুই হতে পারে। যাই হোক, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। কালকের অঙ্ক আয়ুষ্মানের, তবু অঙ্কটা নিয়ে আমি অতটা চাপে থাকি না। মিউট কর। সব নিয়ে যদি আমি চাপ নিই তাহলে আর আমার লাইফটা তো পুরো চেপে যাবে একদম। আমার ছেলে বলছে তোমার সাবজেক্টগুলো আমার ভাবছে, আমার কোনো সাবজেক্ট না, মানে আমাকে বলতে চাইছে আমার কাছে যে সাবজেক্টগুলো পড়ে সেগুলোর ভালো হবে না, যেমন বাংলা, হিন্দি। আমি যে কোনোটাই আমার সাবজেক্ট নয়, সবগুলো তোরই সাবজেক্ট, তোকেই পড়তে হবে। আমি তোকে গাইড করতে পারি, টিচাররা তোকে গাইড করতে পারে, ব্যাস এইটুকুই। আমাকে তুই সুযোগই দিবি না, পড়তে বসবি না বাংলাটা নিয়ে, খালি এই টিচারের পড়া, ওই টিচারের পড়া, এই টিচারের পড়া, ওই টিচারের পড়া করবি, তা আমি তোকে কি করবো, জলে গুলে খাইয়ে দেবো? এই হচ্ছে ব্যাপার। আর হিন্দি বলেছি তো, হিন্দি নিজে নিজে পড়বে, এত সম্ভব নয়। চশমাটা ঠিক করে পড়। আজকে ঘিটা বানাতেই হবে, সেই জন্য মালাইটা বের করে রাখলাম। কারণ আমি একটা কথা বলে দিই তোমাদের, আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে মালাই কতদিন ভালো থাকে। 6-7 মাসও ভালো থাকে যদি ডিপ ফ্রিজে তোমরা এটাকে স্টোর করো, তাহলে একদম তোমরা 6-7 মাসও ভালো থাকবে। আর অবশ্যই ডিপ ফ্রিজটাকে ভালো থাকতে হবে। এখন যদি মনে হয় যে তোমার ওখানে ভীষণ তাড়াতাড়ি ডিফ্রস্ট হয়, বা যেগুলো আর কি এখনও পর্যন্ত সিঙ্গেল ডোরে তো ডিফ্রস্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আবার মালাই নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু চান্স থাকে। কিন্তু আমাদের তো সেটা করতে হয় না। আমার তো এই বড় ফ্রিজে 6 মাসও আমি দেখেছি মালাই ভালো আছে। তো আজ অবশ্যই তোমাদের সাথে আমি 10 মিনিটে কিভাবে উইদাউট এনি বিটার, হ্যান্ড ব্লেন্ডার, ওই সমস্ত কিছু ছাড়া শুধুমাত্র চামচ দিয়ে আর বরফের সাহায্যে তুমি মালাই থেকে কিভাবে মাখন তুলতে পারো এবং সেখান থেকে ঘি বানাতে পারো। ঘি বানাতে অবশ্য একটু গ্যাসে বসাতে হবে, 10 মিনিটে তুমি মাখনটা তুলে ফেলতে পারবে, 10 মিনিটও লাগবে না, 5 মিনিটেই ধরো হয়ে যাবে। আমি আজকের পুরো প্রসেসটা শেয়ার করছি। আর একটা কথা বলে নিই, আমার কাছে কমেন্ট এসছে যে আমি যেন ওই বার্থডেতে যে জুতোগুলো কিনেছিলাম সেদিন দেখাইনি। সত্যিই আমারই ভুল, আজ দেখাবো কাল দেখাবো করে দেখানো হচ্ছে না। তো এই ব্লগের সাথেই শ্যুট করা ছিল, কিন্তু আমি এখানে শেয়ার করিনি, ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছিল। আগামীকাল তোমাদের সেটা ব্লগে ইনক্লুড করে দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার কাছে বড় ট্রাইপডের লিঙ্ক চেয়েছিলে, আমি ওটা চাঁদনি থেকে কিনেছি, তাই আমি লিঙ্ক দিতে পারবো না। তবে ওই বড় ট্রাইপডের থেকে আরও ভালো ট্রাইপড একটা আছে, আমি তোমাদের সাথে ওটা কখনো শেয়ার করে দেবো সেটা কি ট্রাইপড। কারণ এই বড় ট্রাইপডটা না অনেকটা জায়গা নিয়ে নেয়। যদি তোমার স্পেস থাকে তাহলে ঠিক আছে, বড় ট্রাইপডটা খুব মজবুত, দামেও বেশি। অনলাইন কেনার থেকে যদি চাঁদনি গিয়ে কিনতে পারো, আমি বলবো অনেক সাশ্রয় হবে। আর এখানে তো ডালিয়া করছিলাম, ডালিয়া খিচুড়ি বহুবার শেয়ার করেছি, সব মাখিয়ে মুখিয়ে একসাথে সবজি দিয়ে বসিয়ে দিই। পোলাওও করতে পারো, তবে ডালিয়া খিচুড়ির ক্ষেত্রে জলটা হচ্ছে তোমাকে 5 গুণ বেশি নিতে হবে, যার ডালিয়া নেবে তার 5 গুণ। আর পোলাওয়ের ক্ষেত্রে ডাবল জল হবে, এই হচ্ছে ফারাক। আর মশলাপাতিতে তো কিছু ফারাক থাকেই। একটু কাজু কিশমিশ দিয়েই করেছিলাম। আর এই মটরশুঁটিটা কিন্তু আমি যে স্টোর করে রাখি শীতকালে একবারের জন্য, সেই 6 কেজি মটরশুঁটি সারা বছর আমার চলে যায়। লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো অল্প করে। আগে যে মর্টন ব্র্যান্ডের ঘিটা একদমই শেষ হয়ে গেছে, আর একটা নিয়ে এসছি ছোটো, কারণ এর পরের মাসে যখন আবার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো সেখান থেকে কালেক্ট করব। তো এখানে ডালিয়া খিচুড়িটা বসিয়ে নিলাম, 2টো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে কমপ্লিট। বাবা আসো, ঠান্ডা হয়ে যাচ্ছে, আসো। খিচুড়ি করে নিলাম ডালিয়ার, আয়ুষ্মানের। না না না, বাবুকে দাও যদি না। এই দেখো, এখানে আমি যে বের করে রেখেছিলাম একদম নর্মালে নিয়ে আসতে হবে, কারণ ডিপ ফ্রিজে থাকে বরফের মতন থাকে, তুমি ওটা দিয়ে কিছুতেই কিন্তু মালাই বার করতে পারবে না, মাখন বার করতে পারবে না। তো এটাকে আমি এখন একদম জাস্ট এরকম কাট করব, আর পুরোটা বেরিয়ে আসবে, যে তোমার বক্সের মধ্যে লেগে থাকবে বা কিচ্ছু না। এত ভালো আছে, এটা তো অনেক দিন হয়ে গেল মালাইটা আমি জমিয়েছি, 6 মাস হয়তো এটা হয়নি, তাও 4-4.5 মাস তো হয়েইছে। কতটা মালাই হয়েছে দেখেছো তো। এখান থেকে তুমি বাটার বানালে তো অনেকটা বাটার হবে, আর ঘি বানালে মোটামুটি এখানে 300-350 মতন ঘি আমি একদম তাজা ঘরে বানানো দেশি ঘি বানিয়ে নিতে পারবো। এই যে একটা গোটা বরফের ট্রে দেখছো লম্বা মতন, এই বরফের টুকরোগুলোতেই হয়ে যাবে। আর সাথে 1 গ্লাস ঠান্ডা জল লাগবে, চিল্ড যে ওয়াটার।
তো আমি জলটা রাখতে ভুলে গেছিলাম, এই করতে করতেই জলটা ভেতরে দিয়ে দিয়েছিলাম, একটা বরফ মিশিয়ে জলের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, জলটা ঠান্ডা হয়ে গেছিলো। এবার এটাকে আমাকে খুব তাড়াতাড়ি করে চামচ দিয়ে দিয়ে এইভাবে ক্রমাগত এটাকে ঘুরিয়ে যেতে হবে। দেখো এটা কিন্তু খুব যে হাতে ব্যথা হবে এমন কোনো ব্যাপার নেই, তাহলে আমি করতাম না, কারণ আমার নিজেরই হাতে ব্যথা আছে জানো। জাস্ট একভাবে এটাকে একটুখানি ঘুরিয়ে যাবে, দেখবে কিছুক্ষণ বাদেই যতক্ষণই একটা একটা করে বরফ কিন্তু আমি দিতে থাকছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জল ছাড়তে শুরু করছে আর মালাইটা এক জায়গায় জমা হতে শুরু করছে। তোমরা আমাকে হয়তো জিজ্ঞেস করবে কেউ কেউ যে কোন দুধ থেকে মালাই জমাও। আমি তো আমুল গোল্ড নিই, আমুল গোল্ডে বেশ অনেকটা করে মালাই থাকে। এখন অবশ্য বেশ কিছুদিন হয়ে গেছে আর এই দুধ নেওয়া হচ্ছে না, আবার এবার থেকে নেওয়া হবে, তো সেই সময় আবার আমি এই মালাইটা জমাতে পারবো। এটা মানে কেনা প্যাকেটের দুধ থেকে তুমি ঘরে বানিয়ে নিতে পারবে ঘি, তোমাকে যে গরুর দুধ নিয়ে আসতে হবে তেমন কোনো ব্যাপার নেই। দেখো কতটা করে আমি বাটার বের করে নিয়েছি, আর ওদিকে জলও কিন্তু ভালোই ছেড়ে গেছে। এই জিনিসটা করা খুব দরকার, তাহলে তুমি অনেকটা পরিমাণে ঘি পাবে, না হলে অর্ধেক কিন্তু ইমপিউরিটিসে বেরিয়ে যাবে। এবারে এই যে আমি দলা দলাগুলো পাকিয়ে রাখছি, এগুলোকে কিন্তু তুমি আবার ফ্রিজে রেখে বাটার হিসেবে ব্যবহার করতে পারো। আনসল্টেড বাটার হবে, কিন্তু যেরকম আমুল বাটারের টেস্ট পাও ঠিক সেই রকমই বাটার পাবে। আর একবার পারলে এটাকে ধুয়ে নেবে, যদি তুমি এটাকে বাটার হিসেবে রাখো একটা চৌকো বক্সের মধ্যে সেট করে একটা কাগজ পেতে, ওই যেগুলো বাটার পেপার আর কি, তার মধ্যে রেখে একটা বক্সের মধ্যে করে এই বাটারটা রাখতে পারো। আমি বাটার রাখি না, ওই আমুল বাটার কিনে আনি, ওটাই আমার অনেক দিন চলে যায়। তার থেকে ঘিটা আমরা বেশি প্রেফার করি, সেই জন্য আমি ঘিটা বানাই। আর এই যে ছোটো কড়াইটাতে কি মাথায় বুদ্ধি চেপেছিল, ছোটো কড়াইটার মধ্যে বসিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু ও বাবা তো উপচে পড়ছিল, আবার বড় কড়াই। ঘিও কিন্তু একদম রেডি হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা হলে আমি এই যে বাটিতে ট্রান্সফার করে রেখে দেবো। তারপরে আমি একদম যেন মানে পরিষ্কার বাটি হয়, আর তারপর আমি শিশিতে ঢেলে রেখে দেবো, একদম ঠান্ডা হলে তারপর শিশিতে ঢালবো, কারণ না হলে কিন্তু সকালে জমে গেলে আর ঢালতে পারবো না। আর এটা একদম খাঁটি ঘি তো জমবেই জমবে, একদম সাদা হয়ে জমবে। আপাতত তো গোল্ডেন কালার একদম। তো দেখো একদম ছেঁকে রাখলাম, একটু একটু গুঁড়ো গেছে, মানে এই যে যখন চেপে চেপে আমি ইয়ে করছিলাম তখন একটু গেছে, কিন্তু ওটা থাক, ওটাতে একটা ব্রাউন কালার আসবে, আর যেরকম আমরা ঘি খাই সেই রকমই গন্ধ থাকবে, বুঝলে? দেখছো কালারটা একদম মনে হচ্ছে যেন রিফাইন্ড অয়েল। যাই হোক, এটাকে এবারের ঘিটা না একদম বিশ্বাস করো পারফেক্ট, যেরকম দোকানের ঘিয়ের গন্ধ সেরকম হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক করো। আজকের মতন টাটা।